সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী বাংলাদেশের সাথে একটা নারীর সম্পর্ক, বাংলাদেশ নিয়ে খোঁজ খবর রাখেন নিয়মিত। বাংলাদেশে এখন আলোচিত করিডোরের যে বিষয়টা, মিয়ানমার সীমান্তে, সে করিডোর নিয়েও তিনি খোঁজ খবর রাখছেন, তিনি লিখছেন এই বিষয়টা নিয়ে। চন্দন নন্দীর কাছে আমরা জানতে চাইব বিষয়টা সম্পর্কে আসলে প্রকৃত পরিস্থিতি কি। চন্দন নন্দী, আপনাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি একটু বলেন সরাসরি আসলে কি হচ্ছে ওইখানে। আসলে ব্যাপারটা যা হচ্ছে সেটা একটা, আমরা যেটা হিন্দিতে বলি ধাঁধলিবাজি। মানে ধান্দাবাজি? ধান্দা না, ধাঁধলি। আচ্ছা, বাংলাটা ধান্দাবাজি? না, বাংলা ধান্দাবাজি হয় না, এটা হয় ধাঁধলি। এটা হয় আচ্ছা যে একটা জিনিস কইরা আরেকটা জিনিসকে চাপা দেওয়া আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো সেইটা হইতেছে। আর হুম, এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে যেটা এরা শুরু করছে, এরা ইউনাইটেড নেশনস এর লোকজনদের সঙ্গে কথা বইলাই করতেছে। এটা ইউনাইটেড নেশনসটা কি জিনিস আমরা সবাই জানি। সেইখানে যে পশ্চিমা দেশের যে একটা ইনফ্লুয়েন্স আছে সেটাও আমরা জানি। আর আমরা এটা জানি যে পশ্চিমা দেশগুলা এখন বাংলাদেশের ইন্টারিম যে সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার পিছনে তারা ভালো যোগান দিছে আর কি। এটা আমরা 2024 থেকে দেখছি আর কি। আগে থেকে শুরু হয়েছে। তাকে কি তারাই এনেছে? অফকোর্স, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আর কেন এনেছে সেটাও পরিষ্কার লোকেদের কাছে। সেটাতে একটু পরে আসবো। তো এই হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপারটা, যেটা একটা ন্যারেটিভ চালু হয়েছে, এই ন্যারেটিভটা করছে হচ্ছে আপনাদের বাংলাদেশের নতুন যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার মাধ্যমে এটা হচ্ছে, খলিলুর রহমান। এই হিউম্যানিটেরিয়ান করিডোরটা বলা হচ্ছে এটা দিয়ে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন হবে মিয়ানমারে। যারা ওরা যে বুথিডং আর মংদোতে ওরা লোকেটেড, তো সেখান থেকে 2017-তে তাড়া খেয়ে ওরা বাংলাদেশে ঢুকেছিল। এখন তাদের সংখ্যা 1.4 মিলিয়ন। তো তো এত যে পরিমাণ, এত যে রিফিউজি, এখানে ইউএনএইচসিআর ইনভলভড আছে, এখানে নরওয়েজিয়ান আর নরওয়েজিয়ান মানে রাইটস অ্যাক্টিভিস্টরাও ইনভলভড আছে। তো তারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছে রোহিঙ্গারা। এখন ইন্টারন্যাশনাল রিফিউজি লতে একটি শব্দ আছে যেটাকে বলে রিফুলম। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, REFOULEMENT। এই রিফুলমর ব্যাপারটা হচ্ছে, মানে হচ্ছে যে ফোর্সিবল রিটার্ন অফ রেফিউজিজ or asylum seekers to a country where they are liable to be subjected to persecution। তার মানে হলো যে যেই, এটা তো এই যে রোহিঙ্গাদের যে ফেরত পাঠানোর ব্যাপার কথা বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে, তার মধ্যে দিয়ে এটাতে রোহিঙ্গাদের কি অবস্থান আমরা তো জানি না। যে তারা এটা নিয়ে, এটাতে এই করিডোরের মাধ্যমে তারা ফেরত যেতে চায় তাদের মিয়ানমারে, রাখাইনে আলাপ করে নাই। তো সেটাই আমি বলতেছি যে যেই পার্টিকে পাঠাবে তারা, তাদের সঙ্গে আলাপ নাই, তারপরে মিয়ানমারের সরকারের সঙ্গে আলাপ নাই, খালি ইউনিল্যাটারালি একটা ডিসিশন নিয়ে ফেলাইছে খলিলুর রহমান। তো এই যে রিফুলম,
এইটা ইন্টারন্যাশনাল লতে কিন্তু এটা ভায়োলেট করতেছে বাংলাদেশ। আর এই রিফর্ম যে শব্দটা আর তার সঙ্গে যে লিগ্যাল ব্যাপার স্যাপার জড়িত আছে, এইটা কিন্তু তৈরি করছিল পশ্চিমা দেশগুলাই। আর আমরা দেখতেছি পশ্চিমা দেশগুলা এটা নিয়ে একেবারে চুপ। তো আমরা এটার মধ্যে একটা ডুপ্লিসিটি দেখতে পাচ্ছি। পৃথিবীর অন্যান্য জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন পশ্চিমা দেশগুলা রিফুলম হইতেছে, ভায়োলেশন হইতেছে এদের রাইটস, রিফিউজিদের ফোর্সিবলি পাঠানো হইতেছে এক জায়গা থেকে তাদের বাড়িতে বা অন্য জায়গায়, যেইখানে there is credible fear of persecution being repeated. রোহিঙ্গারা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট সার্কামস্টান্সেসে তাদের বাড়ির থেকে জমির থেকে তাদের খেদানো হয়েছে, তাদের উপরে প্রচন্ড ভায়োলেন্স হয়েছে। সেই জন্যই কিন্তু ওরা 2017-তে বাংলাদেশে এই কক্সেস বাজারে আইসা থাকতে শুরু করছে। অনেকগুলা ক্যাম্প আছে, 33টা ক্যাম্প আছে কুটুপালং আর নয়াপাড়াতে। সেখানে থাকে আর খুবই খারাপ অবস্থায় থাকে, তাদের কোনো কাজ কারবার নাই, কিছু নাই। তো ইউএন এর দেওয়া যে পয়সা এইড, তার ভিত্তিতে এদের খাওয়া দাওয়া এদের জোটে। আমরা এটাও জানি যে কয়েকদিন আগে ইউনাইটেড নেশনস, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাপোর্ট টাইনা নিছে ইউনাইটেড নেশনস থেকে এইড হিসেবে, এইড প্রদান করার হিসাব থেকে আর কি। তাতে ওদের যেটা প্রত্যেক দিন খরচ ছিল মাথা পিছু $12.5, সেইটা এসে $6.5 নামছে পার ইন্ডিভিজুয়াল পার ডে। এই খরচটা তো এখন যখন কমে আসছে, তারপরে তুমি এদের পাঠাইতে চাইতেছো আর কি এই হিউম্যানিটেরিয়ান করিডোরের গল্প কয়া, তাতে তো ওদের রিস্ক টু লাইফ আরো বেশি হয়ে যাবে। ওখানে আরাকান আর্মি, আমি কদিন আগে কালকেই লেখা লিখলাম যে গত 3 দিনে 365টা রোহিঙ্গা আবার নতুন করে ঢুকছে। এর আগে রিপোর্ট বাইরে ছিল 1,30,000 নাকি ঢুকে পড়ছে গত 4 মাসে। তো এই যে পরিস্থিতি, এর মধ্যে যদি এই হিউম্যানিটেরিয়ান করিডোরের গল্প বলা হয় আর কি, তাহলে তো এইটা ওই রিফুলম হবে যে এদের তুমি ফোর্সিবলি আবার পাঠাইতেছো ফেরত, আবার সেই একটা ডেঞ্জারাস লাইফ থ্রেটনিং সিচুয়েশনে পাঠাইতেছো। সেখানে তো ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল হয়। তো সেইখানে পশ্চিমা দেশরা কি কোনো অবস্থান নিবে এটা নিয়ে? এইটা নিয়ে কি বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিস গুলো আছে তারা কি এগুলোকে রেজ করবে? করছে, বিএনপি এটা নিয়ে কথা বলছে কিছুটা, কিন্তু বিএনপির মধ্যে সেই পলিটিক্যাল স্ট্রেংথ আছে কি এইটা নিয়ে পারসিস্ট করা, এইটা নিয়ে লাইগা থাকা যে না এটা চলতে দেওয়া যাবে না। 2 নম্বর হইল যে এই যে খলিলুর রহমান সাহেব এটা বলছে আর কি, সে নাকি মিয়ানমার মিলিটারি হুন্টা যে সরকার আছে তাদের সঙ্গে এটা নিয়ে নাকি কথা হয়েছে এই রিসেন্টলি। মিয়ানমার সরকার অবভিয়াসলি এটাতে একেবারে না কইরা দিছে। তো যখন আরেকটা স্টেটে লোক ঢুকবে, সেই স্টেটের যারা অথরিটিজ আছে তাদের সঙ্গে কথা বলার সময় যদি এই ধরনের রিয়াকশন হয়, তাহলে এই হিউম্যান করিডোরটা কি আদৌ কার্যকরী হবে? নাকি এই হিউম্যান করিডোরের নামে আরাকান আর্মিকে বাংলাদেশের মাধ্যমে পশ্চিমা দেশরা, প্রাইমারিলি ইউনাইটেড স্টেটস, তারা কি আরাকান আর্মিকে নন লিথাল এবং লিথাল সাপ্লাইজ দেবে? আরেকটা জিনিস আমাদের এটার সঙ্গে দেখতে হবে যে এই যে বার্মা অ্যাক্ট আছে আর কি, এই বার্মা অ্যাক্টের বিষয়ে পৃথিবী জানে, বাংলাদেশিরাও জানে। এই বার্মা অ্যাক্টটা লাগু করার জন্য কিছু কিছু
এরিয়া আছে মিয়ানমারে যেখানে অলরেডি চলমান এই বার্মা অ্যাক্টের প্রভিশনস গুলা। বার্মা অ্যাক্টের প্রভিশনে লেখা আছে নন লিথাল সাপ্লাইজ। তাহলে নন লিথাল সাপ্লাই যদি হয়, তাহলে বাংলাদেশ আর্মি আরাকান আর্মির সঙ্গে এত ধরম মরম কিসের? তাদের কি খাবার জোটানোর জন্য বলা হইতেছে? এটার আরেকটা সাইড আছে। পশ্চিমা দেশগুলা একটা ন্যারেটিভ শুরু করছিল গত বছর, যেটা আমরা দেখছিলাম নভেম্বর 2024 একটা রিপোর্ট তৈরি হয়েছিল ইউএনডিপির। সেখানে লেখা ছিল পরিষ্কারভাবে, অনেকখানি লম্বা রিপোর্ট, যে মিয়ানমারে আর রাখাইনে নাকি স্টারভেশন হইতে চলতেছে। স্টারভেশন হইল এখানে দুর্ভিক্ষ। এখন দুর্ভিক্ষ হইলে তো আমাদের রিপোর্ট পাবো আমরা যে মিয়ানমারের লোকরা খাইতে পারতেছে না, মরে যেতেছে, বা স্টারভেশন লেভেলস গুলা কি আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, আমরা যেটা জানি ভারতের থেকে কিছু সাপ্লাইজ যায় চীন স্টেটে, তার মধ্যে পেট্রোল যায়, ওষুধ যায়, আর সিডস যায়, আর ফার্টিলাইজার যায়। তো এগুলা হয়। তো কিন্তু দুর্ভিক্ষের কথা কিন্তু আমরা যেটা জানতে পারি ভারতে থাইকা, দুর্ভিক্ষের রিপোর্ট ভারতের তরফ থেকে কোনো আমরা পাই নাই। তাহলে এখানে এই যে গোটা একটা, এই যে বললাম একটু আগে একটা হিন্দি কথা, ধান্দলিবাজি, তাহলে কি এই ধান্দলিবাজিটা করা হইতেছে এই হিউম্যানিটেরিয়ান করিডোরের যে গল্প দিয়া, এটা কি করা হইতেছে আরাকান আর্মিকে ওই নন লিথাল এবং পরবর্তীকালে কোনো এক সময় লিথাল সাপ্লাইজও প্রোভাইড করা হবে? এইটা হইল পুরো গল্প সারাউন্ডিং দি হিউম্যানিটেরিয়ান করিডোর। আরাকান আর্মি, যেটা আরাকান আর্মির সাথে বাংলাদেশের অফিসিয়াল কোনো সম্পর্ক নাই। আরাকান আর্মি বর্ডারে কন্ট্রোল করছে আরাকান আর্মি। মিয়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। মিয়ানমার গভর্নমেন্টের সাথে মিয়ানমার, খলিলুর রহমান বলল, মিয়ানমার অফিসিয়ালি এটাকে ওন করে না, কথাবার্তাকে ওন করে না। তো আবার যারা এই করিডোরটা চায়, পশ্চিমা শক্তি, তারা বাংলাদেশের মাধ্যমে এটা করাতে চায়। তো রোহিঙ্গা প্রত্যাবাসন হলে এ দিয়ে হতে হবে। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কোনো ভালো সম্পর্ক নেই। রোহিঙ্গারা বরঞ্চ মিয়ানমার গভর্নমেন্টের হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারা যুদ্ধ করছে। আরাকান আর্মির একটা বৌদ্ধ রাষ্ট্র চায়, ওরা একটা বৌদ্ধ রাষ্ট্র চায়। মিয়ানমার তো, রোহিঙ্গারা তো বৌদ্ধ রাষ্ট্রের লোক না। তো এই পুরা বিষয়টা কি বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থী যাওয়াটা পুরাপুরি অনুষ্ঠিত করে ফেলছে এর মাধ্যমে। যেটা আমি বললাম একটু আগে, যে এই হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেলটা দিয়া, ওইটা হইলো কাভার স্টোরি। তার কাভার স্টোরিটার তলে এই মিলিটারি যে সহায়তা, তাহলে বাংলাদেশ আর্মি কেন ইনভলভ হইলো এর মধ্যে? বাংলাদেশ আর্মি তো নাকি ওই টেকনাফের থেকে উত্তরের দিকে একটা জমি নিছে শিলখালিতে, সেইখানে নাকি একটা ওই সাপ্লাইজ গুলো আসবে যেগুলো যাবার কথা। রামু ক্যান্টনমেন্টের অধীনে, সেটা রামু ক্যান্টনমেন্টের অধীনে না, রামু ক্যান্টনমেন্টের অধীনে হবে, কিন্তু রামুর থেকে দক্ষিণের দিকে, রামু আর টেকনাফের মাঝামাঝি এই শিলখালিটা। কিন্তু এইটা হইলো বাংলাদেশ আর্মির ব্যাপার। আর বাংলাদেশ আর্মি, আমি যে স্টোরি লিখছিলাম এর আগে, 3টা ডিভিশন এই কাজে লাগবে। একটা হইল 10th ইনফ্যান্ট্রি ডিভিশন, আরেকটা হইল 17th ইনফ্যান্ট্রি ডিভিশন, আর অন্যটা হইল 24th ইনফ্যান্ট্রি ডিভিশন।
এরা নাকি এই কাজে জুটবে। তো তার মানে এখনো তো সেইভাবে শুরু হয় নাই, তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি আগামী সপ্তাহ বা মাসগুলাতে এই কাজগুলা শুরু হবে। তো সেইখানে জমিও নিছে তারা শিলখালিতে। তো এইটা তাহলে বাংলাদেশ আর্মির জড়ানোর মানে কি হয়? তাহলে তো এই সাপ্লাই তো এনজিওরা করতে পারতো, বা ইন্টারন্যাশনাল এনজিও যেগুলো আছে তারা করতে পারতো, যদি খাওয়ার দাওয়ারেরই ব্যাপার থাকে আর কি। বাংলাদেশ আর্মি কেন জড়াইতেছে এর মধ্যে? তো এর মধ্যে নানান প্রশ্ন জাগে আর কি, যার মানে স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন ইউনুস সরকার, মানে সরকার তো বলা যায় না, ইন্টারিম অথরিটি, এগুলা নিয়ে কোনো ক্ল্যারিটি নাই তাদের। তো যখন ক্ল্যারিটি নাই তখন প্রশ্ন উঠবে, তাহলে কি এগুলা রাখাইন স্টেটে আরাকান আর্মিকে হেল্প করার জন্য হইতেছে? যদি তাই হয় তাহলে এইটার ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন কি হবে, ইন্টারন্যাশনাল লয়ের পার্সপেক্টিভে এগুলার কি ইমপ্লিকেশন হইতে পারে? আমার মনে হয় যদি পশ্চিমা সরকারগুলা এটার পিছনে থাকে, আর আছে, তাহলে কি তারা এই কাজগুলা ঠিক মতন, এই হোমওয়ার্ক ঠিক মতন করে নাই, নাকি ভাবছে যে গায়ের জোর আছে তো আমরা এটা চালিয়ে দিব আর কি? তো এইটা নিয়ে বাংলাদেশের, আমার মনে হয় বাংলাদেশের সভারেন্টির ওপরে, যে সার্বভৌমত্বর ওপরে যে ইম্প্যাক্ট পড়তেছে বা পইড়া গেছে, সেইটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশের মানুষজনকে, বাংলাদেশের যারা পলিটিক্যাল পার্টিজ আছে তাদের এটা, তারা এখন কিছু অবস্থান নিছে, কিন্তু সেটা কি তারা এই প্রোটেস্ট টাকে কি তারা আপগ্রেড করবে একটা জায়গায় নিয়ে গিয়া, যেখান থেকে বাংলাদেশের যে ইন্টারিম অথরিটি আছে তাদের বাধ্য করবে যে আমাদের আসল গল্পটা কি সেটা যাতে বলে। তো এটা আছে। আরাকান আর্মির একটু ঘোষণা আছে, তারা এখানে ইসরায়েলের মতো একটা স্টেট করতে চায়। তারা এখানে, তারা কি শেখ হাসিনা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর যে চেষ্টা চলছে, এমন একটা প্রস্তাব তার কাছে এসেছিল, তিনি রাজি হন নাই বলে অনেকে মনে করছে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আপনাদের কাছে তথ্যটা কি? দেখেন, এই ব্যাপারটা নিয়ে নানান জল্পনা কল্পনা আমাদের দেশেও আছে, নর্থ ইস্টেও আছে। নর্থ ইস্টে মিজোরাম থেকে কিছু এমপি তারা চীন স্টেটে গেছিল গত বছর, আরাকান আর্মির সঙ্গে রাখাইন স্টেটেও গেছিল দেখা করতে তারা, আর তাদের মার্কিন যুক্তরাষ্ট্রেও মিজো লোকজন যারা আছে, তাদের কিছু সংগঠন আছে, তাদের সঙ্গে দেখা করতে গেছিল। আর মিজোরা হলো খ্রিস্টান, কিন্তু এইটা ভারত সরকার জানে এই জিনিসগুলা, যে এইখানে হয়তো একটা পরিকল্পনা থাকেও থাকতে পারে আর কি। কিন্তু এটা যে কতটা সাকসেসফুল হবে সেটা নিয়ে আমার ডাউট আছে। কেন কিনা এখানে আমাদের অনেকগুলা স্টেট আছে, মানে যেমনি ধরেন নাগাল্যান্ড আছে, মিজোরাম আছে, অল্প কিছু হিল ডিস্ট্রিক্ট আছে মণিপুরে, যেখানে নাগারা থাকে, কুকিরা থাকে, এরা হইল খ্রিস্টান। আর এই 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 অঞ্চল যেটা বলা হইতেছে যে এই ভারতের এই রাজ্যগুলোর মধ্যে থেকে, তারপরে মিয়ানমারের কিছু অংশ আর বাংলাদেশের কিছু পার্বত্য চট্টগ্রামের অংশ নিয়ে একটা নাকি আলাদা রাজ্য হবে। এটা ঠিক আছে, ভাবনা চিন্তা করতে ভালোই লাগে সবার। এক সময় তো আপনার তথ্য বুঝে, সার্বভৌমত্ব শুধু বাংলাদেশের না, সার্বভৌমত্ব ভারতের। কারেক্ট। তো এগুলা ভাবতে ভালো লাগে যারা ভাবতেছে আর কি, কিন্তু এটা ঘটতে সময় লাগবে। হ্যাঁ,
ঘটতে সময় লাগবে, কিন্তু তার সঙ্গে জড়িত আছে যে ভারত, বাংলাদেশ আর মিয়ানমার তো বটেই, এইখানে একটা সিকিউরিটি প্রবলেম দাঁড়িয়ে যাবে। ভারত কিন্তু আগে নর্থ ইস্টে অনেক ইনসার্জেন্সি ফেস করছে, বাংলাদেশও কিন্তু তাদের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ইনসার্জেন্সি ফেস করতেছেও কিছু কিছু ক্ষেত্রে এখনো। আর মিয়ানমারের কথা বলাই বাহুল্য, ওখানে তো প্রবলেম আছেই। তো এইটাকে এতগুলা যে যদি আমরা যে স্টেক হোল্ডার বলি, আদৌ বলা উচিত না, কিন্তু এত ধরনের যে লোকজন জড়িত, এদের এক জায়গায় আয়না এই জিনিসটাকে রিয়েলাইজ করা, এটা সময় লাগবে। আর যদিও বা কেউ চেষ্টা করে, আমার মনে হয় যে ভারতীয় সরকারের অবস্থান কিন্তু বেশ স্ট্রং হবে। আমরা এটা আগে দেখছি নর্থ ইস্টের ইনসার্জেন্সি গুলা নিয়ে, যে ভারতের সাকসেসিভ গভর্নমেন্ট বহু বছর ধরে এই প্রবলেমটাকে নিয়ে তারা ট্যাকল করবার চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি পিরিয়ডস অফ পিস, আবার পিরিয়ডস অফ ভায়োলেন্স, এটা এই জিনিসটা ছিল, এখনো আছে। তো এই হইল এটার ব্যাকগ্রাউন্ড। আর আমার মনে হয় আমাদের কাছে তো, আর আমরা তো খুব একটা প্রেডিক্ট করতে পারি না, আর প্রেডিক্ট করাটা উচিত না। যা এখন আমরা বুঝতেছি আর কি, যে এই ধরনের নিয়ে একটা নানান চর্চা, নানান কথাবার্তা চলতেছে যে একটা খ্রিস্টান রাজ্য হবে। শেখ হাসিনাও বলছিলেন, আর শেখ হাসিনা কিন্তু শুধু খ্রিস্টান রাজ্যের কথা বলেন নাই, উনি কিন্তু মার্কিনী চাপের কথাও বলছিলেন। আর সেটা কিন্তু আমরা এখন দেখতেছি, ক্লিয়ারলি দেখতেছি। কেউ যদি এটা না দেখার ভান করে, তাহলে তাকে বলতে হবে সে মন্দবুদ্ধির লোক আর কি। আর এটা শুরু হয়েছে কিন্তু 2023 থেকে। এটা আমি অন্যান্য টক শোতেও বলছি যে এই মার্কিনী ইনভলভমেন্টটাকে আমরা 3টা ফেজে ভাগ করতে পারি। 2023-এ যখন ন্যারেটিভ তৈরি করা হইলো ফ্রি আর ফেয়ার ইলেকশন, ওইটা একটা ফেজ, যেটা চললো নভেম্বর 2023 অব্দি। তারপরে বাংলাদেশে জানুয়ারি মাসে একটা ভুয়া ইলেকশন হইল, এটা ইউনিভার্সালি সবাই বলছে, আমিও বলতেছি ভুয়া ইলেকশন। আর সেটাই হয়ে গেল কাল কিন্তু শেখ হাসিনার জন্য। সেই ইলেকশনটার পরে আমরা কয়েক মাস মার্কিন যারা ডিপ্লোম্যাটসরা ছিল, পিটার হাস, ডোনাল্ড লু, অন্যান্য স্টেট ডিপার্টমেন্টের যারা অধিকারীরা ছিল, তারা চুপচাপ থাকলো কিছুদিন। তারপরে জুলাই মাসে স্টুডেন্টসদের আন্দোলনটা শুরু হইলো, এই যে বৈষম্য বিরোধী, ওইটাও একটা কাভার গল্প আর কি, কাভার স্টোরি, সেটা শুরু হইলো। আর তখন আমরা দেখতে পেলাম যে ওটা হলো সেকেন্ড ফেজ, ভায়োলেন্স, প্রচুর ভায়োলেন্স হইল। আর তারপরে শেখ হাসিনার সরকার পতন হইল, শেখ হাসিনা পালায়া চলে আসলেন ইন্ডিয়াতে। তারপরে মোহাম্মদ ইউনুস এই ইন্টারিম অথরিটির চিফ অ্যাডভাইজার হয়ে পাওয়ার অ্যাজিউম করলেন। কইরা আমরা তার সঙ্গে অনেক সাইড শো দেখতেছি, এই সব রিফর্ম টিফর্মের কথা, কিন্তু আসল জায়গায় কেউ হাত দিতেছে না। সেটা হইলো ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, ইকোনমিটাকে ঠিক করা, এইটা কিন্তু তাদের কন্ট্রোলের বাইরে। কিন্তু যেটা দেখতেছি প্রচন্ড ফোকাস, সেটা হইল যে এই সব ব্যাপারে, এই আরাকান আর্মি, এই হিউম্যানিটেরিয়ান করিডোর, এগুলা নিয়ে কিন্তু মোটামুটি চর্চা, কিন্তু বাকি জিনিসগুলো ঠিক করার পিছনে কিন্তু কোনো কিছু নাই। তো এই যে আরাকান আর্মির সঙ্গে যে এনগেজমেন্ট, আর এখন এত কথাবার্তা যে হইতেছে রাখাইন স্টেটকে নিয়ে, এইটা হইল থার্ড ফেজ। তো আমাদের পরিষ্কার আমরা দেখতে পারতেছি, যেটাকে আমরা ইংরেজিতে বলি কন্টিনিউয়াম, একটা টাইম স্কেলে আমরা যদি দেখি, এটা দেখতে হবে 2023 থেকে শুরু হয়েছে, অ্যাটলিস্ট 2023 থেকে শুরু হয়ে এখনো কিন্তু এই প্রক্রিয়াটা চলমান। তো
এখন যদি কেউ বলতে চায় যে এখানে কোনো মার্কিন ইনভলভমেন্ট নাই, তাহলে তাকে বলতে হবে সে বোকার জগতে বাস করে আর কি। দাদা এখানে একটা ব্যাপারে ধরেন এই মিয়ানমার গভর্নমেন্ট এবং আরাকান আর্মি দুটোর সাথেই অস্ত্রের সম্পর্ক আছে চীনের, দুটোর সাথে অস্ত্রের সম্পর্ক আছে চীনের। আর ভারত সরকার সাপ্লাইয়ের ব্যাপার আছে কিন্তু এখানে, নানা ধরনের সাপ্লাই, যেগুলা দুর্ভিক্ষের জন্য না, অন্য অন্য নিডস, মিয়ানমার ওই নিডস এর উপর নির্ভর করে। এখন যদি এই বিষয়টা আগায়, করিডোর বিষয়টা আগায়, সাথে যদি ভারতের সার্বভৌমত্বের বিষয়গুলো চলে আসে, তার রাজ্যগুলোকে নিয়ে খ্রিস্টান দেশ বানানো, আর ভারত সরকারের ভূমিকাটা খুব দ্রুত কিছু হবে এখানে, না স্লোলি আসতে থাকবে? আমার মনে হয় এটা আমাদের দুটো ফেজে দেখতে হবে। সেটা হলো যে রাখাইন স্টেটে কি ধরনের রেজাল্টস আমরা দেখতে পাই আর কি। আরাকান আর্মি এখনো 3টা টাউনশিপ ওদের নেওয়া বাকি, সিটওয়ে, চকফু আর মানং। আর এই 3টাই কিন্তু খুব হেভিলি মিলিটারাইজ ডিফেন্ডেড পজিশনস। আমাদের দেখতে হবে আরেকটা জিনিস, যে আরাকান মিলিটারি হুন্টা যেটা আছে মিয়ানমারের, তাদের কি সৈন্যরা আছে এখনো, ওই 3টা টাউনশিপকে তারা ডিফেন্ড করতেছে। 2 নম্বর হইল তাদের কাছে আর্টিলারি আছে, তাদের কাছে এয়ারফোর্স আছে, আর তাদের কাছে নেভিও আছে। তো আমরা এটাকে অনেক সময় বলি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অ্যাসিমেট্রিক ইন রিলেশন টু আরাকান আর্মি। এখন আরাকান আর্মির কাছে তো এয়ারফোর্স নাই, আর্টিলারি শুনি নাই, তবে থাকতেও পারে, আর হইল তাদের কাছে নেভি নাই। তো আরেকটা জিনিস যেটা মিয়ানমার মিলিটারি হুন্টার আছে, সেটা হইল চাইনিজ সাপোর্ট আর কমিটমেন্ট। সেইটা যদি এখন যদি আরাকান আর্মির মিলিটারি অফেন্সিভ আমরা দেখি আর কি আগামী সপ্তাহে বা আগামী মাসগুলোতে, তাহলে এখানে চায়না কি চুপচাপ বসে থাকবে? চায়নার তো চকফুতে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, 7 থেকে 8 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে ওখানে। ওখানে একটা অয়েল আর গ্যাস পাইপলাইনও আছে যেটা কুনমিং অব্দি যায়। তো এটাকে নিশ্চয়ই চাইনিজরা আরাকান আর্মির হাতে তুলে দিবে না, তারা এগুলা ডিফেন্ড করবে, আর মিলিটারিলি ডিফেন্ড করবে, মিয়ানমার মিলিটারি হুন্টাকে দিয়ে। তো সেখানে আমাদের দেখতে হবে যে এই যে আসন্ন যে যুদ্ধ যখন শুরু হবে, তখন আরাকান আর্মি এটাকে কতটুকু, এই তাদের অফেন্সিভটাকে কতটুকু বজায় রাখায় 3টা টাউনশিপ ক্যাপচার করতে পারবে কি পারবে না। যদি রিভার্স হয়, পিছনে যদি সরতে হয়, তখন আমাদের দেখতে হবে যে বাংলাদেশ আর্মির অবস্থানটা কি হয় আর বাংলাদেশের ইন্টারিম সরকারের অবস্থানটা কি হয়। তো চালু বাংলাদেশের করতে ইন্টারিম সরকারের প্রধান প্রফেসর ইউনূস সর্বশেষ যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন। এই যুদ্ধ কি কাশ্মীর নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের উত্তেজনা, না এই রোহিঙ্গাদের আরাকান আর্মির এখানকার উত্তেজনা আপনার মনে হয়? আমার মনে হয় উনি একটা কাশ্মীরের কনটেক্সটেই উনি একটা জেনারেল কথা বলছিলেন আর কি, যেটা লোকজনরা খুব রাইটলি ইন্টারপ্রেট করছে হয়তো, যে নিজেদের ব্যাকইয়ার্ডে রাখাইন স্টেটে সেই যুদ্ধটা যখন শুরু হবে তখন বাংলাদেশ কি ধরনের অবস্থান নিবে, হয়তো সেটাই উনি ইঙ্গিত দিছিলেন। কিন্তু ওই যে বললাম যে একটা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে, যেখানে একটা স্টেটের এগেনস্টে আরাকান আর্মি লড়বে, ঠিক আছে, আরাকান আর্মির দখলে অনেকটাই রাখাইন স্টেটের অনেকটা জায়গায় এখন রাখাইন স্টেটে আরাকান আর্মির দখলে আছে, কিন্তু এই যে 3টা জায়গা, এটা কিন্তু মিয়ানমার মিলিটারি হুন্টা চাইনিজ সাপোর্টে স্ট্রংলি ডিফেন্ড করবে, সেরকমই আমরা আশা করতেছি আর কি, বা সেরকমই আমরা মনে করতেছি যে এরকম হবে আর কি। তো সেখানে আপনি আর কি শুরুতেই যে কথাটা বলছেন, আপনি
খুব দ্রুত যাচ্ছি এই কারণে আপনার সময়ের সমস্যা, আপনি আপনি বেশিক্ষণ পাবো না আপনাকে। খুব দ্রুত যাচ্ছে আপনি শুরুতে বলছে বেআইনি, এই করিডোরের পুরা বিষয়টাই আন্তর্জাতিক আইনে একটা বেআইনি অবস্থান, এটা বেআইনি অবস্থান। এবং বাংলাদেশের খলিলুর রহমান যিনি এটা গ্রাউন্ডে আনছেন প্রথম, তিনি কিন্তু যখন এটা নিয়ে একটু বাংলাদেশের ভেতরেই বিরুদ্ধে দেখলেন, করিডোর না বলে গতকাল উনি প্যাসেজ বলেছেন। প্যাসেজ আর করিডোর, এটা কি দরিদ্র এবং গরিব এই দুইটা শব্দের মতোই প্যাসেজ বা করিডোরটা। হ্যাঁ, ওই এটা হচ্ছে ওই চুল ছেঁড়া ব্যাপার আর কি, হেয়ার স্প্লিটিং। নাম যাই দাও, কাজ কিন্তু একই হবে। কাজটা হবে রোহিঙ্গাদের নামে, কিন্তু আসল কাজ হবে অন্য জিনিস আর কি। হ্যাঁ, সেটা আমরা সবাই বুঝি। এখানে বাংলাদেশের মানুষকে তারা শিশু সুলভ ভাবে ট্রিট করতেছে, চাইল্ডিশ ভাবতেছে আর কি, যে যা বুঝাইবে তাই বুঝবে তারা আর কি। কিন্তু দেখতে হবে আসল জায়গাটা, যে বাংলাদেশের যে মেইন পলিটিক্যাল পার্টিস, আওয়ামী লীগ তো এখন সেইভাবে নাই বাংলাদেশে দেখতে গেলে। তাদের নেতা বিবৃতি দিয়ে বিরুদ্ধে করেছে। হ্যাঁ, বিরোধী, আমি দেখছি সেটা বিরোধিতা করছে। আর বিএনপি, এখন বিএনপির ব্যাপারটা একটু ডজি। বলেছে পার্লামেন্ট, পার্লামেন্ট এটা করবে, যে পার্লামেন্ট কবে হবে এটা জানে না। রাইট। তো ওনারা একটা অবস্থান নিচ্ছে, কিন্তু এইটাকে পার্সু করতে হবে। সেই পার্সু করার মতন ক্ষমতা বা বিএনপির মধ্যে আছে কিনা, বা ইন্টারন্যাশনাল প্রেশার যদি বিএনপির ওপরে পড়ে, তখন সেই চাপটা সামাল দেওয়ার মতন স্ট্রেংথ বিএনপির মধ্যে আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে আর কি। সেটা এখনো আমরা জানি না বিএনপি এটাকে কতদূর তারা এই অবস্থানটাকে বজায় রাখবে আর কি। তো এগুলা এই নানান জটিলতা ইনভলভ আছে। এখন সেটা খলিলুর রহমান সাহেব তার সিটিজেনশিপ নিয়ে যখন একটা প্রশ্ন উঠছে, তাহলে সে তার মার্কিনী সিটিজেনশিপটা আগে আমাদের দেখা দিক, তাহলে বলবো যে হ্যাঁ, ওনার যে নানান ভিত্তিক কথা হইতেছে আর কি, করিডোর, প্যাসেজ, সেফ, হোয়াটএভার টার্ম ইউ মাইট লাইক টু ইউজ, ওনার সিটিজেনশিপের মতন ব্যাপার হয়ে গেছে এই টার্মস গুলো আর কি। তো সেগুলো আমাদের তখন পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো আর কি, যে উনি কার জন্যে এই কাজগুলা করতেছেন, তাকে কার জন্যে আনা হয়েছে এই ব্যাপারটাকে এক্সিকিউট করার জন্য। তো আমি এটা আগেও বলছি যে খলিলুর রহমান সাহেবকে রাখা হয়েছে এই স্টারলিংক যাতে বাংলাদেশে চলমান হয়, সেইটারও তার উনি হেড করতেছেন একটা ছোট কমিটি। তো এটার সঙ্গে উনি 3টা টুপি পড়ছেন। একটা হচ্ছে যে হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা ইস্যু, ওইটা একটা টুপি। আরেকটা টুপি যেটা পড়ছেন সেটা হলো এই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের টুপি। হ্যাঁ, আর আরেকটা টুপি পড়ছেন উনি হইলো এই স্টারলিংকের এটাকে চালু করার জন্য। এত তাড়াহুড়া কিসের স্টারলিংকের ব্যাপার নিয়ে? এইটা নিয়ে কি কোনো ধরনের স্টাডি হয়েছে প্রপার? কোনো ধরনের বাংলাদেশের যে হোম মিনিস্ট্রি আছে, তারপরে বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিজ যেগুলা আছে, সিকিউরিটি এজেন্সিজ আছে, তাদের রিপোর্টস গুলা কি এই সরকারকে দেওয়া হয়েছে যে এইটা কতদূর বাংলাদেশের জন্য ঠিক হবে কি হবে না? নাকি স্টারলিংকের যে আমরা কানেকশন বলেন, এই কানেক্টিভিটি বলেন, বা এদের যে ইকুইপমেন্ট বলেন, এগুলা আমি এটা লিখছিও আগে আমার লেখাতে, যে এগুলা কি আরাকান আর্মির জন্য করা হইতেছে, যাতে কি তারা বেটার কমিউনিকেশন ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে পারে। তো এইটা হইলো ব্যাপার। এই জিনিসগুলা বাংলাদেশের মানুষকে, সাধারণ মানুষ তারা হয়তো নিজেদের কাজকর্ম নিয়ে থাকে, অতটা বোঝেও না এগুলা, কিন্তু তাদের এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে।
আর এই বোঝানোটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলার উপরে এদের মানে রেসপন্সিবল, কিন্তু তারা এই জিনিসটাকে বলা, কেন কিনা বাংলাদেশের কাছে 71 হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশ এই সময় ফেস করতেছে। আমরা আগে দেখছি 1971 থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গায় ঢুকতে চায়, আর সেটা কিন্তু এতদিন ঠাকিয়ে রাখা হয়েছিল, ভারতই ঠাকিয়ে রাখছিল। কিন্তু এই যে পরিবর্তন হইল 2024-এ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এইখানে চায় যে এখানে তারা এমন একটা সিচুয়েশন করতে চায়, একটা জিওপলিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি করতে চায় যাতে কি চায়নাকে ঠেকানো যায় আর কি। তো এই সব করতে গিয়া বাংলাদেশের যে ক্ষতিটা হবে সেটা বাংলাদেশের মানুষকে ভালো করে জানতে হবে আর বুঝা নিতে হবে। তার জন্য আবারও বলছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে এগুলো নির্ভরশীল। ওই জন্য কিন্তু যারা এই পুরা প্রজেক্টটা অপোজ করতেছিল শেখ হাসিনার রেজিম, তারা এখন কনভিনিয়েন্টলি তারা নাই। আর এটা পুরোপুরি রেসপন্সিবিলিটিটা চলে আসছে মেইন পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি, তার উপরে। এখন দ্য রিয়েল টেস্ট অফ বিএনপিজ মানে তাদের নামের সঙ্গে তো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আমাদের দেখতে হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কতটুকু ন্যাশনালিস্ট এই ক্ষেত্রে। আপনি দাদা এই সাবজেক্ট নিয়ে বাংলাদেশ বর্ডার রেসে অনেকদিন ধরে কাজ করছেন, আপনি এই পরিস্থিতিতে আপনি খুব তাই যুদ্ধ দেখছেন এখানে? দেখেন, যুদ্ধ যেটা হবে সেটা তো করবে আরাকান আর্মি, বাংলাদেশ আর্মি যোগানটা দিবে, কিন্তু বাংলাদেশ আর্মিতে যারা টপ ব্রাস, যারা উচ্চপদস্থ অফিসার, তারা কিন্তু কমফোর্টেবল না। কেন কিনা একটা যুদ্ধক্ষেত্রে ওই যে বললাম একটা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেখানে একটা স্টেট অ্যাক্টর সেটা হলো মিয়ানমার মিলিটারি হুন্টা, আর একটা নন স্টেট অ্যাক্টর সেটা হলো আরাকান আর্মি, তারা যখন একটা যুদ্ধের সম্মুখীন হবে বা যুদ্ধের পরিস্থিতিতে ঢুকবে, তখন এই পাওয়ার ব্যালেন্সটা কার দিকে? অনেকে বলতেছে আরাকান আর্মি এখন রাখাইন স্টেটের 80% কন্ট্রোলে আছে, কিন্তু ওই যে 3টা টাউনশিপের কথা বললাম সেটাকে কিন্তু খুব স্ট্রংলি ডিফেন্ড করবে যা বোঝা যাইতেছে মিয়ানমার মিলিটারি হুন্টা। তাদের কাছে এয়ারফোর্স আছে, নেভি আছে, তাদের নিজস্ব গ্রাউন্ড ফোর্সেস আছে, আর্টিলারি আছে। তো এতে কিন্তু ওই মিলিটারি পাওয়ার ব্যালেন্সটা ওদের ফেভারে যায় আর কি কিছুটা। তো সেখানে আমরা দেখব যে যখন বা যদি বা যখন ইফ অ্যান্ড ওয়েন যুদ্ধ শুরু হয়, আরাকান আর্মি অফেন্সিভটা শুরু করে, মিলিটারি অফেন্সিভ, তখন যদি ওই রেসপন্সটা খুব স্ট্রং হয় আর আরাকান আর্মিকে পিছু হটতে হয়, তখন বাংলাদেশ আর্মি কি ধরনের অবস্থান নেবে সেটা আমাদের খুব দেখতে হবে। এই যে গোটা জিনিসটা, এই যুদ্ধে জড়ানো, এই আরাকান আর্মির সঙ্গে আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়া, এই জিনিসগুলা কিন্তু তখনই সম্ভব যখন একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকবে এবং একটা আনঅ্যাকাউন্টেবল গভর্নমেন্ট থাকবে। এইটাই হলো প্ল্যান, যে ইউনূস সরকারটা তো একটা আনইলেক্টেড অথরিটি, সেটা তো ইলেক্টেড গভর্নমেন্ট না, তার সঙ্গে উইল অফ দ্য পিপল, কনসেন্ট অফ দ্য পিপল সেটা কিন্তু নাই। আর এই যুদ্ধর মতন একটা পরিস্থিতির জন্যই কিন্তু একটা এন্টিটি লাগে বা একটা অথরিটি লাগে যারা অ্যাকাউন্টেবল হবে না লোকেদের কাছে। আমার মনে হয় সেখানেই কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সবচেয়ে বড় রোল এখন প্লে করা উচিত এই সময়। কেন কিনা এটা বাংলাদেশের সার্বভৌমত্ব আর বাংলাদেশের
ফিউচার ইকোনমিক ভায়াবিলিটি সেটার উপরে নির্ভর করতেছে আর কি। শেষ করব, একটু অন্য কথা দিয়ে শেষ করব, আপনার সময় খুব কম। আপনার সাথে আমরা কথা বললাম, পরিচয় করে দিলাম, ভারতীয় সাংবাদিক। আপনার উচ্চারণ, আপনার কথাবার্তা, আপনার বাংলাটা বাংলাদেশের বাংলা, কিন্তু এটা একটু আমাদের দর্শকদের বলবেন কেন এটা? এটা এই জন্য কেন কিনা আমার পূর্বপুরুষরা জামালপুরে থাকতেন, পার্টিশনের সময় তারা চলে আসে এদিকে পশ্চিমবঙ্গে, কিন্তু আমাদের বাড়িতে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা এখনো ওই জামালপুরি বাঙাল ভাষায় কথা বলি। কোন থানা, জামালপুরে কোন থানা এটা? এটা হইলো আমার যদ্দূর মনে হয় আইদার সরষাবাড়ি আর নাহলে বাউসি। তো আমাদের গ্রামের নাম সরষাবাড়ি থানা আছে। হ্যাঁ, আমাদের গ্রামের নামটা ছিল ভ্যাবলা। আচ্ছা। আমি গেছি, আমি 2018-তে লাস্ট আমাদের গ্রামে গেছি। তো আমার যাতায়াত সম্পর্ক এখনো আছে আমার গ্রামের লোকজনদের সঙ্গে। তো তো সেই জন্যই এই ধরনের বাঙাল কইতে পারি আর কি। বাঙাল। আর আপনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন, যেটা যেটা ভারতের সবাই ব্যবহার করে না, সব সাংবাদিক ব্যবহার করে না, বাংলাদেশ থেকে বলা হয় যেটা, বাংলাদেশ আর্মি শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে ভারতে রেখে এসেছে প্রাইম মিনিস্টারের মর্যাদায়। বাংলাদেশ বিমান বাহিনীর লোকজন গিয়েছে সাথে, বাংলাদেশে এয়ারক্রাফট গিয়েছে সাথে। আপনি উচ্চারণ করতেন পালাইয়া যাওয়া, এটা কেন? পালায়া যাওয়া, ওখানে যদি শেখ হাসিনা থাকতেন সেদিন তাহলে হয়তো ওনাকে আমরা, উনি যে এখনো আছেন সেটা হয়তো ঠিক হতো না আর কি, উনি হয়তো নাও থাকতে পারতেন। কেন কিনা ওই সময় যে পাবলিকের যে রাগ, রোষ, আক্রোশ, সেটা পুরাটাই কিন্তু চ্যানেলাইজ করা হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ইন জেনারেল আর শেখ হাসিনার বিরুদ্ধে ইন পার্টিকুলার। তো ওটা একটা লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয়ে যেত। আমরা তার পরবর্তীকালে দেখলাম যে এই যে মানে হিংস্র ক্রাউড গণভবনে ঢুকে কি অবস্থা করছিল, সেখান থেকে কারোর বেঁচে বেরোনো খুবই আশঙ্কাজনক ছিল আমার মনে হয়। সেই ক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি যে ভারতীয় যে যতটুকু হেল্প ওই সময় করা হয়েছিল ওনার প্রাণ রক্ষাটা করার জন্যই হয়েছিল। পরবর্তীকালে বাংলাদেশ আর্মিও একটা রোল প্লে করছিল, এটা সবাই জানে, এটা ইটস অ্যান ওপেন সিক্রেট, যে অন্যান্য আওয়ামী লীগ নেতাগণরা, নেতাকর্মীরা যারা পালায়া বাঁচতে পারছে সেটা কিন্তু প্রাইমারিলি বাংলাদেশ আর্মি না থাকলে সেটা হইতো না। তো সেই। আর হচ্ছে কি দেখেন খুব তাড়াতাড়ি বাংলাদেশ, অনেকদিন ধরে ফলো করেন বাংলাদেশটাকে, খুব তাড়াতাড়ি কি দেখেন বাংলাদেশে? আমি দেখতেছি ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি 8ই অগস্ট থেকে চলমান আছে, সেটা হয়তো আরো খারাপের দিকে যাবে। তারপরে বাংলাদেশের ইকোনমি, সেটাও হয়তো আরো খারাপের দিকেই যাবে। আমি তো এখন মাঝে মাঝেই ভাবি যে তলানিটা আর কত দূর বাকি আছে। তো সেইটা একটা। আর বাংলাদেশের যে একটা স্ট্যান্ডিং ছিল, যেটা অনেকটাই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর সেক্টরের জন্য যে স্ট্যান্ডিংটা হয়েছিল, ইকোনমিক স্ট্যান্ডিংটা, সেটা হয়তো খুব তাড়াতাড়ি ইরোড করে যাবে। বাংলাদেশের অবস্থা মাঝে মাঝে আমি ভাবি আর কি, এইসব জিনিস যদি হয়, এই যুদ্ধ যদি বাজে আরাকান আর্মি আর মিলিটারি হুন্টার সঙ্গে, তার সঙ্গে এই যে ইন্টারিম সরকারের যে সম্পর্ক এই আরাকান আর্মির সঙ্গে, এবং বাংলাদেশ আর্মির যে ইনভলভমেন্টটা হইতে যাইতেছে,
এতে বাংলাদেশের যে মানমর্যাদা আর কি আমরা বলবো ইন্টারন্যাশনাল লেভেলে, সেটা হয়তো অনেকটা অ্যাডভার্সলি এফেক্টেড হইতে পারে। বাংলাদেশের সাথে এখন পর্যন্ত ভারত সরকারের সম্পর্কটা স্বাভাবিক হয় নাই, কিন্তু ভারত সরকারের সাপ্লাই গুলা স্বাভাবিক আছে, কিন্তু যে সাপ্লাই গুলা হ্যাঁ এই সাপ্লাই গুলা স্বাভাবিক আছে কেন কিনা অনেকে বলে যে এই সাপ্লাইটাকে ওয়েপনাইজ করা যায়, কিন্তু এটাও দেখতে হবে যে ভারতবর্ষে অনেক বিজনেসম্যান আছে, তারা তো আর চাইবে না তাদের লস হোক। আর এমন কিছু ড্রাস্টিক স্টেপ আমার মনে হয় না যে ভারতের সরকার করবে যাতে কি এক্সপোর্টস গুলা থামিয়ে দেয় বা বন্ধ হয়ে যায়। তাহলে তো এটা মুহূর্তের মধ্যেই করা যায় আর কি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে ভারত একটা ইম্যাচিওর স্টেপ নেবে এই ক্ষেত্রে। সেই সাপ্লাই গুলা যেগুলা চলতেছে আর কি, পেঁয়াজ, ভেজিটেবলস, ফুড গ্রেনস, এগুলা কিন্তু চলমান ছিল, আগেও চলতেছিল, এরপরেও চলমান থাকবে। আমার মনে হয় এইখানে আমরা কোনো কিছু প্রবলেম দেখব না, যদি না একটা বড় আকারের থ্রেট ভারতের সামনে আসে। সেই থ্রেটটা জন্য কতটা প্রিপেয়ার্ড আছে ভারত সরকার, সেটা আশা করি তারা প্রিপেয়ার্ড আছে। কিন্তু এই থ্রেটটা আমরা যেটা দেখি আর কি এখান থেকে, আর বাংলাদেশের মানুষরাও তাই দেখে, সেটা হলো রাইজ অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম, যেটাকে আমরা বলি জঙ্গিবাদ ব্যাপার আর কি। সেটা যখন ভারতকে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেট করবে, তখন হয়তো এই 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 পার্টিকুলার স্টেপটা নিলেও নিতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের এটা ভাবলে চলবে না যে এই মুহূর্তেই সেই ধরনের কোন স্টেপ নেবে। কাশ্মীর ইস্যুতে কোনো যুদ্ধ দেখেন আপনি? দেখেন, হাওয়া যে গরম এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের ভারতে কিছু প্রচুর লোক আছে যারা চায় যে পাকিস্তানকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়া হোক, কিন্তু এর সঙ্গে নানান জটিলতা জড়িত। এটা হইলো যে একটা যুদ্ধ শুরু করাটা হয়তো খুব ইজি, সেটা গিয়ে থামবে কোন জায়গায় গিয়ে সেটা খুব মুশকিল। আমরা এর আগে অনেকগুলা ইনসিডেন্ট দেখছি, আমরা 2019-এ পুলওয়ামাতে দেখছি আর কি। সেখানে একটা ঘটনা ঘটলো পুলওয়ামাতে, তার রেসপন্সে ভারত বালাকোটে গিয়া 2টা বোমা ফেলায় আসছিল জঙ্গলে, আর তার রিয়াকশনে পাকিস্তান থেকে আবার 2টা ছোট ছোট বোমা ফেলায় আসছিল খালি মাঠে আর কি। এগুলা হলো শ্যাডো বক্সিং, এগুলা হয়। বাট আমাদের দেখতে হবে যে পাকিস্তানের আর্মির কি ধরনের অবস্থান, ওখানকার কন্ডিশনস কি কি আছে, ওখানকার ফ্যাক্টরস গুলো আমাদের ভালো করে দেখতে হবে, যে বাংলাদেশ আর্মি কোনো এসকেলেশন চায় কিনা, ভারতের তরফ থেকে সরকার কতটা রেটরিক ইউজ করতেছে, আর কতটা রিয়েলি এই থ্রেট গুলাকে মোকাবেলা করার জন্য তারা তৈরি আছে, সেটাও আমাদের ভালো করে দেখতে হবে। যুদ্ধ জিনিসটা কেউই চায় না, আর হওয়া উচিত না। এই জিনিসটা ডিপ্লোম্যাটিক্যালি যদি এটাকে ডিফিউজ করা যায়, তাহলে হয়তো অনেক বেটার আউটকাম হইতে পারে। হ্যাঁ, এটার সঙ্গে ভারতকেও তাদের ইন্টারনাল সিকিউরিটিটাকে দেখতে হবে, যে কিভাবে ইন্টারনাল সিকিউরিটিতে যাতে কোনো ধরনের গাফিলতি না হয় আর কি। হ্যাঁ, পাহালগামে যেটা ঘটছিল সেটা কিন্তু অনেকেই স্বীকার করে নিছে যে ইন্টেলিজেন্স ফেলিয়ারের জন্য এটা ঘটছে। বাট ওই যে আমি বললাম, আশ্চর্যজনক ব্যাপার হইল যে 4 থেকে 6 জন জঙ্গি নাকি ইনভলভ ছিল, আজকে হইল 13 দিন না 14 দিন হয়ে গেল তাদের ধরার বা তাদের এগেনস্টে কোনো ধরনের মিলিটারি অ্যাকশন বা ওই ধরনের আমরা কিছু দেখতে পারতেছি না। তো নানান প্রশ্ন জাগে, বাট আমার পার্সোনালি মনে হয় যে এক ধরনের যুদ্ধের মেঘ আমরা ঘনানো হইতেছে আর কি, ঘনাইতেছে বলবো না, ঘনানো হইতেছে।
কিন্তু সেটা কতদিন চলবে, কেন কিনা আমাদের নভেম্বর মাসে আবার বিহারে অ্যাসেম্বলি ইলেকশন আছে, পরের বছর আমাদের পশ্চিমবঙ্গে আর আসামেও অ্যাসেম্বলি ইলেকশন আছে। তো আমরা জানি যে 2019-এ পুলওয়ামা ঘটার পর কিন্তু এই সরকার পুলওয়ামাকে কেন্দ্র কইরা একটা সলিড মেজরিটি আনতে পারছিল ভারতীয় পার্লামেন্টে। পার্লামেন্টারি ইলেকশন এখনো দেরি আছে 2029-এ, কিন্তু তার আগে অ্যাসেম্বলি ইলেকশন গুলাতে যদি এটার ইম্প্যাক্ট পড়ে, যদি পড়ে, তাহলে সেটা হয়তো বিজেপি ভাবতেছে যে তারা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। তো তো সেই জন্য আমি বলতেছি যে যুদ্ধ হয়তো হবে না, কিন্তু যুদ্ধের যে ঢোল পেটানো সেটা চলবে। বাংলাদেশের অনেকের আশঙ্কা যুদ্ধটা যদি হয়, বাংলাদেশের এখনকার অনেকে মানে দিল্লি দখলের জন্য মিছিল বা লং মার্চ কর্মসূচি দিতে পারে, এটাও তো উত্তেজনা বাড়াতে পারে দুই দেশের। হ্যাঁ, তো ওই যে বললাম মোবিলাইজেশন কিন্তু দুই দিকেই চলবে। এই ধরনের মানে লোকজনদের মোবিলাইজ করা, আর সেইটা আমরা কিন্তু গোড়াতেই দেখছি। কিন্তু বাংলাদেশে সেই ধরনের একটা কনস্টিটুয়েন্সি হঠাৎ 8ই অগস্টের পর খুব বেশি ভোকাল হয়ে গেছিল। আমরা দেখলাম যে একজন যে ইয়াং ম্যান, যে আর কি মাস 2-2.5-3 হইলে উপদেষ্টা হয়েছে, মাহফুজ আলম, সে একটা ম্যাপ ছাপাইছিল আর কি, নর্থ ইস্ট এর কিছু স্টেট ভারতে আর নাই, তারপরে সেটাকে রিমুভও করছিল, উইথড্র করছিল। কিন্তু এই কনস্টিটুয়েন্সিটা অ্যান্টি ইন্ডিয়ান কনস্টিটুয়েন্সি, সেটা সবাই জানে। এই অ্যান্টি ইন্ডিয়ান কনস্টিটুয়েন্সিটা কিন্তু অনেকদিন ধরে তৈরি হইতেছে আর কি। আর সেটা আমরা 2023-এও কিছুটা দেখছিলাম, আর তারপরে আরো ক্লিয়ারলি দেখছিলাম 2024-এ ভুয়া ইলেকশনের পর। বয়কট ইন্ডিয়ান গুডস, এটাও আমরা অনলাইনে ক্যাম্পেইন দেখছি। তো এই কনস্টিটুয়েন্সিটাকে একটা অ্যান্টি ইন্ডিয়ান প্ল্যাটফর্মে যখন তৈরি করা হবে, তখন এই ইউনূস সরকার ভাবে যে এইটা হয়তো তাদের হেল্প করবে। এই যে নতুন দল খুলছে, গঠন করছে স্টুডেন্টরা, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এইটা এখন খুব একটা যে তার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা আমরা বলতে পারি না। কেন কিনা এই স্টুডেন্ট সব সমন্বয়ক যারা ছিল, তারা নিজেই সব নানান ধরনের দুর্নীতির মধ্যে জড়ায়া পড়ছে। তো তারা যে সময় চাইছিল যে আগে বাংলাদেশের ইনস্টিটিউশনাল রিফর্মস হবে, সেটাও কিন্তু এখন খুব একটা যে বেনিফিশিয়াল হবে তাদের জন্য আমার মনে হয় না। কেন কিনা ওদের লোকজনরা কিন্তু আস্তে আস্তে, তাদের বাংলাদেশের মানুষরা আস্তে আস্তে হয়তো বুঝতে পারতেছে, আর তাদের রিজেক্টও করতেছে। তো নেট নেট যেটা মনে হয় যে এই অ্যান্টি ইন্ডিয়ান প্ল্যাটফর্মটা আছে, একটা কনস্টিটুয়েন্সি ভালোই আছে, কিন্তু সেটা কতদূর, যবে ইলেকশন হবে, আমি বলতেছি না ইলেকশন এই ডিসেম্বর আর জুনের মধ্যে হবে, সেটা কিন্তু হবে না। যবেই হোক, সেই কনস্টিটুয়েন্সিটা ইলেকটোরালি কতটুকু ডিফারেন্স আনতে পারবে নিজেদের জন্য, সেটা নিয়ে প্রচুর প্রশ্ন চিহ্ন আছে। আরেকটা কথা আছে যে বাংলাদেশের বর্তমান সরকার ডিসেম্বর বা জুনে এর মধ্যে একটা ইলেকশনের কথা বলছে, কিন্তু ওইটা যে সংসদ নির্বাচন হবে এটা কোন একটা ইলেকশন। হ্যাঁ, সংসদ নির্বাচন যে খুশি নির্বাচন করুক, এই সরকার তো ইলেকশন কল করতেই পারে না। এরা কারা?
এই সরকারকে আনা হয়েছে একটা পারপাজের জন্য, সেটা হইল রাখাইনের স্টেটে অপারেশন, সেই জন্যই আনা হয়েছে। আর যে বললাম যে একটু আগে যে একটা আনঅ্যাকাউন্টেবল সরকারকে রাখাটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তারা মনে করে আর কি, যে তাদের জন্য লাভবান হবে, তারা একটা পার্টিকুলার রেজাল্টে যাইতে পারবে এদেরকে সামনে রাখা। আর এই যে বললাম অ্যাসিমেট্রিক যুদ্ধ যদি হয়, তাহলে এটা যে কবে থামবে সেটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না, মোহাম্মদ ইউনূসও বলতে পারে না, আর খলিলুর রহমানও বলতে পারে না, আর তার যারা মার্কিনী হ্যান্ডলার্স আছে তারাও বলতে পারে না। তো সেই জন্যে বাংলাদেশে খুব নিয়ার ফিউচারে আমি কোনো ইলেকশন দেখতেছি না। অনেক ধন্যবাদ দাদা, আপনার অনেকগুলো সময় নিলাম, খুবই মূল্যবান সময় আপনার একটা ক্লাস আছে জানি খুব তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।